পশ্চিমবঙ্গ পালাবদলের পর এই রাজ্যে যা ঘটছে তা অনেকের কাছেই অবিশ্বাস্য। ৩.৫ মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে সরকার বদলের পর, আর এই ৩.৫ মাসে এমন কিছু পরিবর্তন হচ্ছে যেগুলো ১.৫ দশকেও হয়নি। তার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো শব্দদূষণ নিয়ন্ত্রণ। নতুন মুখ্যমন্ত্রী তার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পরিষ্কার করে বলেছেন ৫০ ডেসিবেলের উপরে কোথাও আওয়াজ করা যাবে না। শুধু মসজিদ না, মন্দির না, কোনো জায়গাতেই না। মসজিদের ভেতরে আজান হতেই পারে, কিন্তু সেটা স্পিকারে হবে, বাইরে চোঙা লাগিয়ে গোটা পাড়াকে শোনানো যাবে না। এই ঘোষণার পর একের পর এক মসজিদ কর্তৃপক্ষ নিজেরাই মাইক খুলে ফেলছেন। কেউ জোর করেনি, আইন যা বলছে, কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা এবার বাস্তবে প্রয়োগ হচ্ছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন উঠছে, যেটা সবাই ভাবছেন কিন্তু অনেক জোরে বলতে পারছেন না। প্রশ্নটা হলো, এই আইন তো আগেও ছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় অনেক আগেই নির্দেশ দিয়েছিলেন কত ডেসিবেলের মধ্যে আওয়াজ রাখতে হবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গড়িয়েছে, গাইডলাইন দেওয়া হয়েছে কোন জায়গায় কত ডেসিবেল শব্দ করা যাবে। তাহলে এতদিন কেন প্রয়োগ করা হয়নি? উত্তরটা সবাই জানে। আগের সরকারের আমলে কে কার কথা শুনতো? সবাই ছিলেন রাজা, পাড়ার দাদা থেকে শুরু করে স্থানীয় নেতা। কেউ কোনো নিয়মেরই ধার ধারতেন না। আর প্রশাসন, তারা চোখ বন্ধ করে বসেই থাকতেন, কারণ এই দাদার পেছনে ছিল ক্ষমতাসীন দলের ছত্রছায়া। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ অভিযোগ করতে সাহসী পেত না। আর যারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা তো আরও বেশি নির্বিচারে মাইক বাজাতেন, কারণ তাদের পেছনে ছিল ভোট ব্যাংকের রাজনীতি। ফলে ডেসিবেল সীমা কাগজেই থেকে গেছে, বাস্তবে কোনো প্রয়োগ হয়নি। কিন্তু শুধু মসজিদের মাইককে টার্গেট করলে ছবিটা অসম্পূর্ণ থাকবে। আগের ১৫ বছর কি হতো একটু মনে করুন। পাড়ায় পাড়ায় রক্তদান শিবির, শুনতে ভালো লাগছে তাই না? রক্তদান শিবিরের সমস্যাটা কি? সমস্যাটা রক্তদানে ছিল না, সমস্যাটা ছিল সেই শিবিরকে কেন্দ্র করে যে বিকট আওয়াজে মাইক বাজানো হতো সেটাই। আপনি চান বা না চান, আপনার ঘরে জানালা বন্ধ করে রাখুন বা খোলা রাখুন, সেই ঘোষণা আপনার কানে তীরের মতো ঢুকবে। পাড়ায় মেলা, পাড়ার খেলা, কোনো স্থানীয় নেতার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, কোনো ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা, প্রতিটি অনুষ্ঠানে মাইকের আওয়াজ এমন একটা পর্যায়ে থাকতো যে ১.৫ থেকে ২ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যেত। কলকাতার এসপ্ল্যানেডে কোনো মেলা হলে উত্তরে ১.৫ কিলোমিটার, দক্ষিণে ১.৫ কিলোমিটার পর্যন্ত চোঙার ব্যবস্থা করা হতো। কেন? কে এটা দাবি করেছে? সাধারণ মানুষ না, সেই পাড়ার দাদা, সে অনুষ্ঠানের পেছনে যার টাকার ক্ষমতা আছে তারই ইচ্ছায়। আর সেই দাদা খেপে গেলে কি পরিণতি হতে পারে সেটা জানতো বলেই কেউ টু শব্দটি করতো না। এবার আসি দুর্গাপূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা বা রামনবমীর কথায়। এই উৎসবগুলোতে ডিজের আওয়াজ কেমন থাকতো? ভয়ঙ্কর। বেশ এতটাই জোরে থাকতো যে বুকের ভেতরটাও কেঁপে উঠত। হৃদরোগে আক্রান্ত রোগী বিছানায় ছটফট করতেন। ছোট শিশুরা ঘুমাতে পারত না, বয়স্ক মানুষরা কানে তুলো গুজে রাখতেন, পোষা প্রাণীরা আতঙ্কে লুকিয়ে যেত ঘরের কোনায়। বাজির কথা তো বলাই বাহুল্য। কোর্ট বারবার নির্দেশ দিয়েছেন শব্দবাজি না ফোটাতে, সবুজ বাজি ব্যবহার করতে। কিন্তু বিজয়া দশমী আর কালী পুজোর রাতে কি হতো সবাই তো জানেন। পাড়ায় পাড়ায়, বিশেষ করে ভদ্রলোকদের আবাসস্থানগুলোতে এমন ভয়ঙ্করভাবে শব্দবাজি ফাটতো যে মনে হতো একটা যুদ্ধক্ষেত্র। কোনো নিয়ন্ত্রণই ছিল না, কেউ মানতেন না, কারণ আগের সরকার মানাতে চাননি ভোটের রাজনীতি। হিন্দুদের খুশি রাখতে হবে, মুসলিমদেরকেও খুশি রাখতে হবে, ফলে কেউ কাউকে কিছুই বলেননি। আর সাধারণ মানুষ দুই পক্ষেরই শব্দদূষণের শিকার হয়েছেন একদম নীরবে। এখন পালা বদল হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বলছেন কানের কাছে ধর্মের নামে ফুসফুস করার দিন শেষ, বলছেন মসজিদ হোক মন্দির হোক কোনো জায়গা থেকেই ৫০ ডেসিবেলের উপরে সাউন্ড করা যাবে না। মসজিদ কর্তৃপক্ষরা মাইক খুলে নিচ্ছেন, ভালো শুরু, কিন্তু আসল পরীক্ষাটা সামনে। সেই পরীক্ষায় পাশ করতে পারবে এই সরকার কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। কেন বলছে আসল পরীক্ষা সামনে? কারণ মসজিদের মাইক খোলা তুলনামূলকভাবে সহজ কাজ। সরকারের নির্দেশে পুলিশের উপস্থিতিতে সব মসজিদ কর্তৃপক্ষ মেনে নিচ্ছেন। কিন্তু এবার দুর্গাপুজো আসবে, কালী পুজো আসবে, পাড়ায় পাড়ায় মেলা হবে, স্থানীয় ক্লাবগুলো অনুষ্ঠান করবে। বিজেপির নিজেদের রাজনৈতিক কর্মসূচিতেও ১.৫-২ কিলোমিটার দূর পর্যন্ত মাইকের ব্যবস্থা করা হচ্ছে, সেটাও সত্য। কিন্তু কিছুদিন আগেই কৃষকদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যের মন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানেও ১.৫ থেকে ২ কিলোমিটার পর্যন্ত মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। তাহলে নিয়ম টাকার জন্য? শুধু মসজিদের জন্য নাকি সবার জন্য? যদি শুধু এক পক্ষের উপর চাপ দেওয়া হয় আর অন্য পক্ষকে ছাড় দেওয়া হয়, তাহলে এটা আর আইনের শাসন থাকবে না, এটা হয়ে যাবে পক্ষপাতমূলক শাসন। এখানে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাত্রা যুক্ত হচ্ছে।
তৃণমূলের নেতা আবু তাহের বেশ স্পষ্ট করে বলেছেন, যদি কোনো নির্দেশ আসে সবার জন্যই আসবে। মসজিদের মাইক বন্ধ হবে আর অন্য কমিউনিটি 3-4 দিন ধরে জোরে আওয়াজ করবে, এটা হতে পারে না। তিনি এর বিরোধিতার কথা বলছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী ডিসিপির কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছেন। তিনি বলছেন, প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ সম্প্রদায়কে ভয় দেখিয়ে ধমক দিয়ে মাইক খোলানোর যে চেষ্টা চলছে সেটা তিনি মানবেন না। তিনি কলকাতা হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষ এবং অগ্নিমাত্রা পাল বেশ যুক্তিসঙ্গত কথা বলেছেন বলেই মনে করছেন অনেকে। তারা বলছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ সবার জন্য প্রযোজ্য হোক। এবার পুরো পরিস্থিতিটা একটু দূর থেকে দেখা যাক। পশ্চিমবঙ্গে যা ঘটছে সেটা আসলে একটি বৃহত্তর পরিবর্তনের অংশ। 15 বছর ধরে একটি সরকারি ব্যবস্থা চালিয়েছে যেখানে কেউ কোনো নিয়ম মানতেন না। ভোট ব্যাংকের রাজনীতিতে প্রতিটি সম্প্রদায়কে খুশি রাখতে গিয়ে আইনের শাসন বিসর্জন দেওয়া হয়েছিল। সংখ্যালঘুরা যেমন ডেসিবল মানতেন না, সংখ্যাগুরুরাও মানতেন না, পাড়ার দাদারা মানতেন না, রাজনৈতিক দলগুলোও না। সবাই মিলে সাধারণ মানুষের কানটা ঝালাপালা করে দিতেন। মসজিদের মাইক খোলা হচ্ছে, এটা আইন অনুযায়ী সঠিক, কোনো সন্দেহ নেই। কিন্তু একই আইন যখন দুর্গাপূজার ডিজার ক্ষেত্রে, কালী পূজার শব্দবাজির ক্ষেত্রে, পাড়ার মেলার ক্ষেত্রে, রাজনৈতিক সভার ক্ষেত্রে প্রয়োগ হবে, তখনই বোঝা যাবে সরকার আসলেই আইনের শাসন চায় নাকি নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপর চাপ দিতে চায়। পুলিশ মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী নিজেই থানায় থানায় যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন, এটা ভালো লক্ষণ। কিন্তু পরীক্ষাটা আসবে পরবর্তী উৎসবের মৌসুমে। তখন যদি দেখা যায় মসজিদের মাইক খোলা হয়েছে কিন্তু পুজোর ডিজে আগের মতোই কান ফাটানো আওয়াজ বাজছে, তাহলে এই পুরো অভিযানটাই সত্যিকার অর্থে প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। একটি সুস্থ সমাজের জন্য শব্দদূষণ নিয়ন্ত্রণ খুবই জরুরি। হৃদরোগের জন্য, শিশুদের জন্য, বয়স্কদের জন্য, অসুস্থ মানুষদের জন্য, এমনকি পথে অবলা প্রাণীদের জন্য। এই নিয়ন্ত্রণ হতে হবে সবার জন্য সমানভাবে। মুসলিম হন, হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন, প্রত্যেকেই নিজের ধর্ম পালন করবেন, কিন্তু অন্যের কানে জোর করে সেটা ঝোঁকাবেন না। পশ্চিমবঙ্গ এখন একটি ক্রান্তিকালের মধ্যেই দাঁড়িয়ে আছে সত্যিকার অর্থে। 15 বছরের বিশৃঙ্খলার পর একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ে আইনের শাসন সত্যিই প্রতিষ্ঠা হবে নাকি শুধু লেবেল বদল হবে, সেটা সত্যিকার অর্থে সময় বদলে দেবে। আদালত খোলাই আছে, দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী যাবেন হাইকোর্টে। আদালত নিশ্চয়ই বলবেন শব্দবিধি মেনে ধর্ম পালন করুন। কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো উদাহরণ যদি একটি সম্প্রদায়ের জন্য তৈরি করা হয় আর বাকিদের জন্য পুরনো নিয়মেই চলে, তাহলে সেটা কি আইনের শাসন? না, বরং সেটা বৈষম্য। ধরুন, মুসলিম হন বা হিন্দু, খ্রিস্টান বা জৈন, প্রত্যেকেরই কিন্তু নিজ ধর্ম পালনের একটা অধিকার আছে। সেটা অন্যের কানে জোর করে ঢোকানো পর্যন্ত যাবে না। বকরি ঈদে পশু কোরবানি আইন মানা হয়েছে, মহরমে অস্ত্র বাড়িতে রেখে শোভাযাত্রাও বেরিয়েছে। এগুলো একটা ভালো উদাহরণ। কিন্তু আদালতের নির্দেশ মানানোর দায়িত্ব হচ্ছে প্রশাসনের, আর সে প্রশাসন কি সবার ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ করবে? এটা এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণ কি সত্যি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে, নাকি এটা শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপরই চাপিয়ে দেওয়া হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।